ওয়েলকাম প্রত্যেককে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর নতুন একটা আমরা ইউনিট নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব এবং এটা ইউনিট 4-এর পার্ট 1 ভিডিও। এবং নতুন যে আমরা একটা ইউনিট শুরু করতে চলেছি সেটা কি, কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি, এই চ্যাপ্টারটি শুরু করতে চলেছি। এটা কিন্তু আমাদের ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা এমন একটা চ্যাপ্টার যে ইউনিট 4-এ একমাত্র একটাই চ্যাপ্টার আছে এবং আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে বেশ ভালো একটা নাম্বার আমাদের পরীক্ষায় থাকে। প্রায় নিয়ার অ্যাবাউট 6 মার্কস আমাদের একটা চ্যাপ্টার পরীক্ষা থাকে। এখন এই যে কার্যক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ অলরেডি অনেকটাই পড়ে এসছো এবং যতটা পড়ে এসছো সেটা নতুন করে আমাদের এখানে আবার শিখতে হবে। একদম ফার্স্ট আমাদের সংজ্ঞা লাগবে, তা কার্য কাকে বলে। কার্য, ওয়ার্ক। কার্য বলতে আমরা কি বুঝি? যদি কার্যের আমরা সংজ্ঞা বলি, সংজ্ঞা কি, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে, যদি বস্তুর ওপরে বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর একটা সরণ ঘটে, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, বল যে বিন্দুতে প্রযুক্ত হবে সেই বিন্দুর একটা সরণ ঘটে, তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। এবং এই কার্যের যে পরিমাপ সেটা কি হয়, সেটা হয় প্রযুক্ত বল এবং সরণ, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুতে সরণ তার গুণফলের সঙ্গে সমান। মনে করো একটা বস্তু আছে, যে বস্তুর ওপর এফ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে এবং এই বস্তু এফ বল প্রযুক্ত হওয়ার ফলে এই বস্তু একটা সরণ ঘটলো, কত, এস সরণ ঘটলো সামনের দিকে। বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে বস্তু একটা সরণ ঘটলো। তাহলে বস্তুর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর একটা সরণ ঘটছে এবং কতটা সরণ ঘটছে, এস পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো কার্য সমান বল ইন্টু সরণ সমান বল ইন্টু এস। এটা এটা কিন্তু কার্যের ইকুয়েশন, ডব্লিউ সমান এফ ইন্টু এস। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কখন, যখন প্রযুক্ত বল এবং সরণ একই অভিমুখে। আমি লিখছি এটা কন্ডিশনটা, প্রযুক্ত বল ও সরণ একই দিকে, তখন কি লিখতে পারবো, তখন লিখতে পারবো আমরা কার্য সমান বল ইন্টু সরণ। এবং কোশ্চেন হলো, প্রযুক্ত বল এবং সরণ সবসময় কি একই দিকে থাকতে হবে? ওরা কি অন্য দিকে থাকতে পারে না? অবশ্যই পারে। এমন অনেক ক্ষেত্র পাওয়া যায় যেখানে প্রযুক্ত বল এবং সরণ একই দিকে নাও ঘটতে পারে। কিরকম? যদি একই দিকে না হয় কি হবে, আমি ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি। প্রযুক্ত বল ও সরণ ভিন্ন দিকে হতে পারে। দেখো, এটা দেখেছি আমরা। কি হতে পারে, একই উদাহরণ, তুমি একটি বস্তুকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাও, এফ বল প্রয়োগ করছি, টেনে নিয়ে যাচ্ছি মেঝের উপর দিয়ে, এ দেখলে এখান থেকে এস সরণ ঘটলো। তাহলে এক্ষেত্রে কিন্তু এ যে সরণের অভিমুখ তার সঙ্গে প্রযুক্ত বল একটা কোণ উৎপন্ন করছে, থিটা, থিটা কোণ উৎপন্ন করছে। এটা প্রাথমিক অবস্থান, এটা ওর অন্তিম অবস্থান। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে, কৃতকার্য কত হবে? এক্ষেত্রে কার্য রাশিমালা কিন্তু কি হবে, সিম্পল বল ইন্টু সরণ আমরা লিখতে পারবো না, তার কারণ এই বল কিন্তু সমস্ত অংশ কিন্তু সরণের জন্য দায়ী নয়। সমস্ত বলের পোর্শন সরণ দিতে ব্যয় হচ্ছে না বা ব্যয়িত হচ্ছে না। এক্ষেত্রে আমরা এই বলটাকে দুটো উপাংশে ভাঙতে পারি। দুটো উপাংশ ভেক্টরে পড়েছে উপাংশ। আমরা যদি এফ বলটাকে একটা লম্ব দিক বরাবর এবং একটা লম্ব দিক বরাবর ও অনুভূমিক দিক বরাবর ভাঙি, এইদিকে পাবো এফ কস থিটা, এদিকে পাবো এফ সাইন থিটা।
এই বস্তু কিন্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে কোন বলের প্রভাবে? এই এফ কস থিটা এই বলের জন্য। এই বলের জন্য কিন্তু বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে পারছে। অতএব কৃতকার্য কি হবে? কৃতকার্য হয় প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তু সরণ, বা উল্টো ভাবতে পারো সরণ এবং সরণের অভিমুখে বলের যে উপাংশ তার মান। তাহলে কত আছে বল? এফ কস থিটা, সরণ কত? এস। এফ এস কস থিটা, এটাকে ভেক্টরের সূত্র আছে আমরা জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লিখতে পারি এ বি কস থিটা। তাহলে এফ এস কস থিটা লিখতে পারবো এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা কার্যের ইকুয়েশন হলো এফ ভেক্টর ডট এস ভেক্টর। লক্ষ্য করো কার্য হলো প্রযুক্ত বল এবং সরণ এদের ডট গুণফল। ডট গুণফল যেহেতু একটা স্কেলার, ডট গুণের আরেকটা নাম স্কেলার গুণ, সেই জন্য কিন্তু কার্য হলো একটি কি রাশি? একটি স্কেলার রাশি। খুব ইম্পর্টেন্ট, কার্য কি রাশি? একটা স্কেলার রাশি। কিন্তু কার্য উৎপন্ন হচ্ছে কোথা থেকে? কার্য উৎপন্ন হচ্ছে বল ইন্টু সরণ, বল এবং সরণের ডট গুণ থেকে। যদিও বল এবং সরণ এই দুটোই কিন্তু ভেক্টর রাশি, তা সত্ত্বেও কার্য কিন্তু নিজে একটা কি রাশি? নিজে একটা স্কেলার রাশি। তো এটা হলো আমাদের কার্যের সংজ্ঞা এবং কার্যের দুটো ক্ষেত্র। প্রযুক্ত বল ও সরণ একই দিকে হলে কি হবে, প্রযুক্ত বল ও সরণ ভিন্ন দিকে হলে কি হবে। তাহলে এই কেস বিবেচনা করে আমি সংজ্ঞা কি বলতে পারি? সংজ্ঞা বলতে পারি কার্য হলো কোন একটা বস্তুর সরণ এবং সরণের অভিমুখে বলের উপাংশের গুণফল, তাকেই বলবো আমি কৃতকার্য, তাকেই বলবো কৃতকার্যের মান। নেক্সট আমি আসবো কার্যের একক ও মাত্রা। নেক্সট আসবো কার্যের একক ও মাত্রা। দেখো কার্যের একক, কার্যের একক কি হবে? কার্য কি ছিল? ডব্লিউ সমান বল ইন্টু সরণ। তাহলে কার্যের একক আমি এসআই পদ্ধতিতে লিখি, কত হবে? বলের একক নিউটন ইন্টু সরণের একক মিটার। এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে? নিউটন ইন্টু মিটার, যেটাকে আমরা বিজ্ঞানী জুলের নাম অনুযায়ী বলতে পারি এটাকে জুল। কি? জুল। তো জুল মানে কি? জুল মানে 1 জুল মানে হলো 1 নিউটন ইন্টু মিটার। এটা কিন্তু এসআই পদ্ধতিতে কার্যের একটা একক। আর সিজিএস পদ্ধতিতে একক হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং সরণ একক সেন্টিমিটার। এটাকে আমরা নাম দিই আর্গ। আর্গ। তাহলে কি লিখতে হবে? 1 আর্গ সমান 1 ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করো কার্যের একক দুটো পাচ্ছি। একটা পেলাম এসআই পদ্ধতিতে, কি পাচ্ছি? নিউটন ইন্টু মিটার বা জুল, 1 জুল ইজ ইকাল টু 1 নিউটন ইন্টু মিটার। আর পাচ্ছি সিজিএস পদ্ধতিতে, কি পাচ্ছি? ডাইন সেন্টিমিটার বা আর্গ, 1 আর্গ ইজ ইকাল টু 1 ডাইন ইন্টু সেন্টিমিটার। এটা সিজিএস পদ্ধতিতে আমি পাচ্ছি কার্যের একক। যদি তোমরা জানতে চাও এফপিএস পদ্ধতিতে কার্যের একক কি হবে, এফপিএস ততটা ইম্পর্টেন্ট না, তবু যদি জানতে চাও তোমরা, সেক্ষেত্রে এফপিএস পদ্ধতিতে কি হবে? এফপিএস পদ্ধতিতে বলের একক কি ছিল? পাউন্ডাল। পাউন্ডাল ইন্টু ফুট। তা পাউন্ডাল ফুট এটা কিন্তু হবে এফপিএস পদ্ধতিতে আমার যে কার্য তার একক। আচ্ছা, নেক্সট আমি আসবো এসআই পদ্ধতিতে একক জুল এবং সিজিএস পদ্ধতিতে যে একক আর, ইয়াদের সম্পর্ক। 1 জুল সমান আমি বললাম কত আর্ক, আমি কোশ্চেন আকারেই বললাম 1 জুল সমান কত আর্ক, আমি এটা প্রমাণ করতে চাইছি। তো এর অ্যান্সারটা কি হবে দেখি। আমরা আমরা কি জানি? আমরা জানি কি জানি? এটা জানি যে 1 জুল
সমান 1 নিউটন ইন্টু মিটার। 1 নিউটন মানে কত ডাইন? এটা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে আমরা শিখেছি 10⁵ ডাইন ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার? 10⁵ সেন্টিমিটার। সমান লিখতে পারি 10⁵ 7 ডাইন ইন্টু সেমি। ডাইন ইন্টু সেমি মানে কি আর্ক, লিখতে পারি 10⁵ আর্ক। অথবা লিখতে পারি আমি 1 জুল ইজ ইকাল টু 10⁵ আর্ক। এটা হলো এসআই পদ্ধতি ও সিজিএস পদ্ধতিতে কার্যের যে একক তাদের মধ্যবর্তী সম্পর্ক। নেক্সট আমি আসতে চাইছি কার্যের মাত্রা কি হবে। কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা মানে কার্য মানে বল ইন্টু সরণ, তার মানে কি বলের মাত্রা কত হবে? কার্যের মাত্রা কত হবে? বলের মাত্রা মানে এফ এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। এফ মানে বল, মাত্রা জানো m(l)t-2 ইন্টু সরণ মানে এক প্রকার দূরত্ব l, m(l²t-2). অতএব কার্যের কিন্তু মাত্রা হবে m(l²t-2). এটা হলো কার্যের মাত্রা। নেক্সট আমরা আসবো জুল এবং আর্গের সংজ্ঞা। কাকে আমরা 1 জুল বলবো, কাকে আমরা 1 আর্গ বলবো? লক্ষ্য করো 1 জুল কাকে বলবো? যদি কোনো একটা বস্তুর ওপর 1 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর বলের অভিমুখে 1 মিটার সরণ ঘটে। কি বললাম? যদি কোনো বস্তুতে 1 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর বলের অভিমুখে 1 মিটার সরণ ঘটে। একটা বস্তু আছে, এখানে 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, বস্তু এখানে আসলো, এই যে সরণ সেটা 1 মিটার। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে? 1 নিউটন ইন্টু 1 মিটার 1 জুল। তখন যে কৃতকার্য তাকে আমরা বলবো 1 জুল। কি বলবো? কোন বস্তুর ওপর 1 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে যদি বস্তুটি বলের অভিমুখে 1 মিটার সরণ পায় বা 1 মিটার সরণ ঘটে, তাহলে আমরা সেই কার্যকে বলবো 1 জুল। ঠিক একইভাবে আমরা আর্গের সংজ্ঞা আসি, কি হবে? যদি কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রযুক্ত হলো ও বলের অভিমুখে বস্তুটা সরণ ঘটলো কত? 1 সেন্টিমিটার। তখন কাজ কত হবে? 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার সমান 1 আর্গ। তো এটা কিন্তু আর্গের সংজ্ঞা। তাহলে আর্গের সংজ্ঞা শিখলাম, জুলের সংজ্ঞা শিখলাম, তার সঙ্গে কার্যের বিভিন্ন একক শিখলাম, কার্যের মাত্রা শিখলাম এবং জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক আমরা জানলাম। নেক্সট আমরা আসবো কার্যের প্রকারভেদ। কার্যের প্রকারভেদ কি? আমি বেসিক্যালি এখানে দুটো ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আমি একটাকে বলবো বলের দ্বারা কার্য এই কেস, আরেকটা বলের বিরুদ্ধে কার্য। লক্ষ্য করো বলের দ্বারা কার্য কিরকম জিনিসটা? একটা বস্তু আছে, এই বস্তুর ওপর একটা বল কাজ করছে, এফ বল। ওকে, এবং এই এফ বল কাজ করার জন্য এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, তাহলে বস্তুর কত সরণ হলো? এস। সেটা কিন্তু কোন দিকে? প্রযুক্ত বলের অভিমুখে। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণ মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ কৃতকার্য কি ছিল? এফ ভেক্টর ডট এস ভেক্টর, এফ এস কস থিটা, ফর্মুলা এফ এস কস 0, বা লিখতে পারবো ডব্লিউ সমান প্লাস এফ এস। এটা হবে এক্ষেত্রে কৃতকার্য।
লক্ষ্য করো, বল যেদিকে কাজ করছে বস্তুর সরণ কিন্তু সেদিকে ঘটছে, এবং এক্ষেত্রে যে কৃতকার্য পাচ্ছি সেটা কিন্তু ধনাত্মক। সেই জন্য এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ধনাত্মক কাজ, ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক ডান, এটা বলা হয়। এখন যদি উল্টো কেস হয়, উল্টো কেস কিরকম? উল্টো কেস, দেখ কোন একটা বস্তু এখানে আছে, এর উপরে এদিকে বল কাজ করছে, ওকে, বাট বস্তু সরণ, বস্তু এখান থেকে এখানে আসলো, বস্তুর সরণটা হচ্ছে এইদিকে, উল্টো দিকে সরণ। প্রযুক্ত বল কাজ করছে ডান দিকে, সরণটা হচ্ছে কোন দিকে? বাম দিকে। এক্ষেত্রে থিটা কত হবে? 180 ডিগ্রি। কৃতকার্য কত হবে? এফ ভেক্টর ডট এস ভেক্টর এফ এস কস থিটা এফ এস কস 180 ডিগ্রি। আমরা জানি cos 180 মান -1, মাইনাস এফ এস। কৃতকার্য কি হচ্ছে? মাইনাস এফ এস। যেহেতু একটা মাইনাস চিহ্ন ঢুকে আছে, সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি ঋণাত্মক কার্য। কি বলি? ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক ডান। তোমরা ভাবছো যে এরকম সম্ভব, এর কাজ করছে বল এইদিকে, বস্তুর সরণ উল্টো দিকে, অর্থাৎ প্রযুক্ত বল ও সরণ উল্টো দিকে হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখাচ্ছি। লক্ষ্য করো, একটা বস্তু আছে, এই মাটি, ভূমি, একটা বস্তু আছে ভূমিতে, ওকে। তো ভূমিতে একটা বস্তু থাকলে তার ওজন কোন দিকে থাকবে? নিচের দিকে। আমি ধরছি ওজনটা F1। F1টা কি? বস্তুর ওজন, যেটা কাজ করছে কোন দিকে? সবসময় নিচের দিকে। আমি যদি এই বস্তুকে ওপরে তুলতে চাই, এখান থেকে আমি কিছুটা ওপরে তুললাম, এখানে তুলতে চাই, তো আমাকে এটা সরণ দিতে হবে। কোন দিকে সরণ দিতে হবে? এই দিকে, অপরের দিকে। এবং শুধু তাই না, আমাকে কিন্তু অপর দিকে একটা বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করে বস্তুকে ওপরে তুলতে হবে। লক্ষ্য করবে, বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, সেটা অবিকর্ষীয় বল বা অবিকর্ষীয় একটা বল, সেটাকে বলছি বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে। যখন বস্তুকে অপর দিকে তুলতে চাইবো, আমাকে একটা বাইরের থেকে বল প্রয়োগ করতে হবে, তাকে বলবো এক্সটার্নাল ওয়ার্ক বা এক্সটার্নাল ফোর্স, সরি বহিস্থ বল, বহিস্থ বল। তার জন্য কিন্তু বস্তু আস্তে আস্তে ওপরে উঠবে। আমি বস্তুকে আস্তে আস্তে ওপরে তুলছি। লক্ষ্য করো, এই F2 এবং S কোন দিকে আছে? একই দিকে আছে, অর্থাৎ F2 এবং S এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। বাট F1 এবং S এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলি এক্ষেত্রে বহিস্থ বল F2 কি কাজ করছে? সে কিন্তু ধনাত্মক কাজ করছে। বাট আমি যদি বলি F1 বস্তুর ওজন কি কাজ করছে? সে কিন্তু এক্ষেত্রে ঋণাত্মক কাজ করছে। বস্তু ওপর দিকে সরণ, এ কন্টিনিউয়াস বস্তুকে নিচের দিকে আকর্ষণ করছে F1 বল দিয়ে। সরণ এবং F1 টোটালি কিন্তু অপোজিট ডাইরেকশন। এক্ষেত্রে কিন্তু F1 এবং সরণ বিপরীত হওয়ার জন্য এক্ষেত্রে এই কেসটা অ্যাপ্লিকেবল হবে, এই ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, অর্থাৎ এটা বলের বিরুদ্ধে কাজ। তো দুটো কেসে কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি এই কেসটাই অন্যভাবে ধরি, এই বস্তু আছে, বস্তু নিচে নামছে, নিচে নামছে, এটা ওপরে উঠছিল, আপ উঠছিল, এটা বস্তু কি নিচে নামছে। তা লক্ষ্য করো, যখন নিচে নামছে তার উপরে বল কাজ করছে, কি বল? F1 বস্তুর ওজন। আমি ওপর দিকে টেনে রেখেছি এবং আমি আস্তে আস্তে নামাচ্ছি, ফ্রিলি নামাচ্ছি না, আমি দড়ি ধরে আস্তে আস্তে নিচে নামাচ্ছি। তাহলে সরণ কাজ করছে নিচের দিকে, সরণ কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তো এক্ষেত্রে সরণ এবং F2 পরস্পর বিপরীত দিকে আছে। এক্ষেত্রে কিন্তু F2 বলের দ্বারা কৃতকার্য নেগেটিভ, তোলার সময় F2 বলের দ্বারা কৃতকার্য পজিটিভ, নামার সময় F2 বহিস্থ বলের দ্বারা কৃতকার্য নেগেটিভ। আর F1 বলের দিকে সরণ, নামার সময় অভিকর্ষ বল, সে কিন্তু একটা ধনাত্মক কাজ করছে, বাট ওটার সময় অভিকর্ষ বল কাজ করছিল কি? সেটা একটা নেগেটিভ কাজ করছিল। অতএব বলের পক্ষে কার্য ও বলের বিপক্ষে কার্য দুটোই কিন্তু সম্ভব,
এবং দুটোই কিন্তু ডিপেন্ড করে কোন বলের রেসপেক্ট আমি ধরছি তার ওপরে। আচ্ছা, তো উদাহরণ বুঝতে পারলে যে কোনো একটা বস্তুকে ওপরে তুললে বা নিচে নামালে তার ক্ষেত্রে দুটোই হতে পারে, তুই কার সাপেক্ষে বলবে সেটা ইম্পর্টেন্ট। তাহলে বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য মোটামুটি আমরা প্রত্যেকে বুঝতে পারলাম। নেক্সট আমি আসবো কার্যহীন বল কি জিনিস। দেখো, কার্যহীন বল, এই কার্যহীন বল মানে নো ওয়ার্ক ফোর্স, ইংলিশটা কি? কার্যহীন, নো ওয়ার্ক ফোর্স। মানে কার্যহীন বল হলো এমন একটা বল যে জন্য বা যে বলের অধীনে ওই বস্তুতে কোনো কার্য উৎপন্ন হবে না বা কার্য ঘটবে না। তা কার্যের বেসিক ইকুয়েশন কি? ডব্লিউ সমান এফ এস কস থিটা। তুমি বলো কার্য শূন্য কখন হতে পারে? ডব্লিউ শূন্য হতে পারে কখন? এক নম্বর কেস, যদি এফ সমান শূন্য হয়, অথবা দু নম্বর কেস যদি এস ইজিক্যাল টু জিরো হয়, অথবা তিন নম্বর কেস যদি কস থিটা ইকুয়াল টু জিরো হয়। তিনটে রাশি গুণফল, তাহলে যে কোনো একটা শূন্য হলে কিন্তু কার্য শূন্য হবে, কস থিটা ইজিক্যাল টু জিরো হয়। তার মানে এটা মানে লিখতে পারবো cos থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, ও সরি cos থিটা ইকুয়াল টু cos 90 হয়, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। লক্ষ্য করো এফ ইজিক্যাল টু জিরো মানে কি? যে কোনো একটা বস্তু আছে, তার উপর কোনো বল প্রয়োগ করছি না, নো ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। সেক্ষেত্রে যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে নর্মালি এফ শূন্য, অর্থাৎ কৃতকার্য কিন্তু এক্ষেত্রে শূন্য হবে। সেক্ষেত্রে এটাকে কার্যহীন বল বলবো, এবং এটা সত্যি সত্যি কার্যহীন এই জন্য কোনো বল কার্যই করছে না, কোনো বল ওখানে প্রয়োগই হচ্ছে না। দু নম্বর, এস ইজিক্যাল টু জিরো। কিরকম? বড় একটা ভারী বস্তু আছে বা দেওয়াল আছে, ধরো এই দেওয়ালে আমি ঠেলছি, আমার এই দেওয়াল আমি খুব জোরে ঠেলছি প্রচন্ড বল দিয়ে, দেওয়াল কি সরবে? দেওয়ালে কি কোনো সরণ আমার দ্বারা সম্ভব দেওয়া? জেসিবি মেশিন দিয়ে বিভিন্ন বুলডোজার দিয়ে অবশ্যই সম্ভব, বা আমি আমার পক্ষে হাত দিয়ে কিন্তু দেওয়ালকে সরাতে পারবো না। সেক্ষেত্রে সরণ শূন্য, যেহেতু সরণ শূন্য সেহেতু কৃতকার্য শূন্য। সেক্ষেত্রে বল প্রয়োগ করছি, খুব বল প্রয়োগ করলাম, অনেক কষ্ট হলো, পেশি ব্যথা হয়ে গেল, সেগুলো পেশির ক্লান্তির জন্য ব্যথা হচ্ছে। বাট ফিজিক্স বলছে যেহেতু সরণ শূন্য সেহেতু এক্ষেত্রে এই বল কোনরূপ কার্য করলো না, এটা একটা কার্যহীন বল হিসেবে বিবেচনা করতে হবে আমাদেরকে। নেক্সট কি হলো, যেদিকে বল কাজ করছে নিচের দিকে, উদাহরণ দিয়ে বলি একটা সুটকেস নিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, সরণ সামনের দিকে, কি প্রযুক্ত বল বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। তার মধ্যবর্তী কোণ কত? 90। এক্ষেত্রে কিন্তু এই প্রযুক্ত বল এ কিন্তু কোনরূপ কার্য এখানে সম্পাদন করছে না, তো এটাও কিন্তু একটা কার্যহীন বলের একটা উদাহরণ। তাই কার্যহীন বলে উদাহরণ কি দিতে পারি? যে এক ব্যক্তি যদি ভারী সুটকেস হাতে নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটে, সেক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কাজ কিন্তু সে করবে না। আর কি বলতে পারি আমি? আরো বলতে পারি, যদি কোনো গ্রহ, এই সূর্য গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, আকর্ষণ বল এদিকে, সরণের দিকে, তো এক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। অর্থাৎ এই যে অভিকেন্দ্র বল বা এক্ষেত্রে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল কিন্তু একটা কার্যহীন বল যখন কোনো গ্রহ কোনো নক্ষত্রের চারিদিকে আবর্তন করবে, বা বৃত্তপথে ঘূর্ণশীল কোন একটা বস্তু, একটা ঢিল বেঁধে আমি ঘোরাচ্ছি, ভিতরে কি বল থাকে? অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বল এটাও কিন্তু একটা কার্যহীন বল, অভিকেন্দ্র বল এটা একটা কার্যহীন বল, এক্ষেত্রে কিন্তু কোনো কার্য সম্পাদন করছে না। তো এটা হলো কার্যহীন বলের মেন ব্যাপার, কি কি কন্ডিশনে কার্যহীন বল হতে পারে তার ডিটেলস। নেক্সট আমি আসবো বল সংস্থার দ্বারা কৃতকার্য। বল সংস্থার দ্বারা কৃতকার্য কিরকম? কোন একটা বস্তু আছে এখানে,
এই বস্তুর ওপর মনে করো একাধিক বল প্রযুক্ত হচ্ছে, F1, F2, F3, এরকম অনেকগুলো বল প্রযুক্ত হচ্ছে এবং তার জন্য বস্তুর একটা সরণ ঘটছে। বস্তু এখান থেকে এখানে আসলো, এস সরণ ঘটলো। তো এক্ষেত্রে বল সংস্থা মানে একাধিক বল কাজ করছে, তো এক্ষেত্রে কৃতকার্য কত হবে? এইসব ক্ষেত্রে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা বল কর্তৃক কৃতকার্য বার করতে হয়। তো প্রথম বল কর্তৃক কৃতকার্য কত হবে? W1 F1 ডট এস, দ্বিতীয় কি হবে? W2 F2 ডট এস ভেক্টর, তৃতীয় কি হবে? F3 ডট এস। যেহেতু বস্তু একই বস্তু, তো এই সরণ কিন্তু একই হবে। তাহলে মোট কৃতকার্য কত হবে? W সমান W1 প্লাস W2 W3, আরো থাকে আরো হবে। F F1 হবে F1 ডট এস, F2 ডট এস, F3 ডট এস সমান লিখতে পারবো F1 প্লাস F2 প্লাস F3 ডট এস ভেক্টর। যদি আমি এটাকে F লিখি, F ভেক্টর লিখি সমষ্টিকে, F ডট এস হবে, যেখানে আমরা লিখতে পারবো যে F ভেক্টর সমান সমস্ত বলগুলির লব্ধি, যতটা বল কাজ করছে প্রত্যেকটা সমষ্টি। লিখতে পারি সামেশন এফ আই, আই ইকুয়ালটা নিলাম 1 to n, কটা বল কাজ করছে। এটা কিন্তু কোনো একটা বল সংস্থা দ্বারা কৃতকার্য, তাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা আসবো যে লেখচিত্রের সাহায্যে আমরা কিভাবে কার্যকে প্রকাশ করতে পারি সেই ব্যাপারটা নিয়ে। নেক্সট আসলাম লেখচিত্রের সাহায্যে কার্যের প্রকাশ। আমি একটা লেখচিত্র এখানে অঙ্কন করছি, যার আমি একদিকে নিচ্ছি সরণ, এদিকে নিচ্ছি প্রযুক্ত বল। তাহলে খুব সিম্পল একটা লেখচিত্র আমি প্রথমে ধরলাম, যে লেখচিত্রটা সরণকে সমান্তরাল। এই লেখচিত্র আমি ধরলাম এক্ষেত্রে প্রযুক্ত বল এটা এফ, এবং এই যে সরণটা হলো এটা হচ্ছে S0। তো লক্ষ্য করো, যেহেতু লেখচিত্রটা সরণকে সমান্তরাল, সমান্তরাল ঠিক হয়েছে কি? সমান্তরাল। তো এক্ষেত্রে কিন্তু F0টা কি হবে? ধ্রুবক। তো এটা কিন্তু একটা এমন লেখচিত্র যে স্থির মানের বল বা ধ্রুবক বল তার একটা লেখচিত্র। তো এক্ষেত্রে কৃতকার্য কত হবে? বল ইন্টু সরণ। কৃত হবে বল ইন্টু সরণ, অর্থাৎ এই যে অঞ্চল এর ক্ষেত্রফল এটা। এটা কি লিখবো আমি? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমি যদি বল এবং সরণ এই লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটাই কিন্তু কৃতকার্যের রাশিমালা, সেটাই কিন্তু কৃতকার্যের সঙ্গে সমান হবে। যদি বল কনস্ট্যান্ট হয়, হতেই পারে, সবসময় বল যে কনস্ট্যান্ট হবে তাও না, মানে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যে হয়, আমি ধরলাম এরকম গ্রাফটা আসছে, কার ক্ষেত্রে? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই যে বলের সমীকরণ বা গ্রাফ এবং সরণ অক্ষ এর মধ্যবর্তী কিন্তু এই অঞ্চলটা আছে, যে লাল কালি দিয়ে আমি আঁকছি, এই যে ক্ষেত্রফল সেটা হবে। তখন কিন্তু কৃতকার্য হবে কি হবে? হবে লেখচিত্র ও সরণ অক্ষের মধ্যবর্তী অংশের যে ক্ষেত্রফল সেটা কিন্তু হবে সেক্ষেত্রে কৃতকার্য। তো মাথায় রাখবে সবসময় যে বল এবং সরণ এই যে লেখচিত্র, এই লেখচিত্রের সরণ অক্ষের মধ্যবর্তী অংশের যে ক্ষেত্রফল সেটাই কিন্তু সবসময় আমাদের কি হবে? কৃতকার্যের যে রাশিমালা তার সঙ্গে সবসময় সমান হবে। ওকে, যদি আমি ইন্টিগ্রেশন দিয়ে লিখি, ইন্টিগ্রেশন দিয়ে লেখা যায় কৃতকার্যকে, ইন্টিগ্রেশন দিয়ে লিখলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো কৃতকার্যের ইকুয়েশন হবে ইন্টিগ্রেশন এফ
ডট ডিএক্স ভেক্টর। এটা যদি একই দিকে হয় সেক্ষেত্রে লিখব ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএক্স। লিমিট নিই, x1 থেকে x2 লিখতে পারি, x1 থেকে x2 লিখতে পারি। এই সবগুলি কিন্তু কৃতকার্যের ইকুয়েশন ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে আজকে আমরা মোটামুটি কৃতকার্য সম্পর্কিত, কৃতকার্যের সংজ্ঞা, কৃতকার্যের একক, আমরা এইগুলো শিখলাম। এখন কৃতকার্য আরও কিছু রূপ আমরা পেতে পারি, যে যদি আবর্ত গতি ক্ষেত্রে, আবর্ত গতি ক্ষেত্রে কৃতকার্য কি হয়, সবসময় টর্ক এবং ওর যে কৌণিক সরণ তার গুণফলের সঙ্গে সমান হয়। আবর্ত গতি আমার ইউনিট 5 আছে, তখন আমরা এর ডিটেলস শিখব। আশা করি প্রত্যেকে ভিডিও ভালো লেগেছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।